ভাবা যায় ক্যাপ্টেন আমেরিকার মতো কমিক্স বা ধরুন প্রাইভেট স্ন্যাপুর কার্টুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এগুলো নাকি প্রচারণার কাজে লাগত। শুধু তাই না, একেবারে আজকের দিনে ফ্যাক্স মেশিন, ইন্টারনেট, নানা রকম ওয়েবসাইট এগুলো ব্যবহার করা হচ্ছে। ঠিক। আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। মানে প্রচারণা বা প্রোপ্যাগ্যান্ডা আসলে কি, কিছু রিসার্চ পেপার, কিছু ঐতিহাসিক বিশ্লেষণ, এগুলো একটু খুঁটিয়ে দেখব। হ্যাঁ, দেখা যাক এর বিভিন্ন রূপ, পদ্ধতি আর সমাজে এর প্রভাবগুলো কি কি। আমাদের উদ্দেশ্য তো এটাই, এ পুরো বিষয়টা সহজভাবে বোঝা আর কি। একদম। প্রচারণার জগৎটা আসলেই খুব বিশাল। এর মূল লক্ষ্য থাকে সাধারণত কোনো নির্দিষ্ট দলের স্বার্থে মানুষের মত বা আচরণকে প্রভাবিত করা। আচ্ছা, আমরা তো রোজই বিজ্ঞাপন বা ধরুন রাজনৈতিক বক্তৃতায় নানা ধরনের প্ররোচনা দেখি, পারসুয়েশন যাকে বলে। হ্যাঁ, দেখি তো। তাহলে এই প্রচারণার সাথে এর ফারাকটা ঠিক কোথায়? শুধু কি জোরের ফারাক? জোর তো একটা ব্যাপার বটেই, কিন্তু মূল পার্থক্যটা আসলে উদ্দেশ্যে। দেখুন, প্ররোচনা বা পারসুয়েশন অনেক সময় চেষ্টা করে একটা পারস্পরিক বোঝাপড়ার, মানে দুপক্ষেরই যুক্তি দেওয়ার সুযোগ থাকে। আচ্ছা। কিন্তু প্রচারণা সেটা সাধারণত একমুখী, মানে এর উদ্দেশ্য থাকে তথ্যকে ব্যবহার করে কখনো হয়তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটা নির্দিষ্ট ধারণা চাপিয়ে দেওয়া। ওহো, তার মানে তথ্যের ওপর নিয়ন্ত্রণটা খুব জরুরি। হ্যাঁ, নিয়ন্ত্রণটা একটা বড় কৌশল। যেমন ধরুন, তথ্য গোপন করা, বেছে বেছে কিছু জিনিস বলা বা একটু বিকৃত করে দেওয়া। যেমন ওই যে ৮৮৯ সালে চীনের তিয়েনঅ্যানমেন স্কোয়ারের ঘটনা, যেভাবে খবরটা দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। একদম, ওটা তো একটা চরম উদাহরণ। আরও কিন্তু সূক্ষ্ম পদ্ধতিও আছে। যেমন? যেমন ধরুন, ইরাক যুদ্ধের সময় সাংবাদিকদের মার্কিন বাহিনীর সাথে জুড়ে দেওয়া হয়েছিল, এমবেডেড জার্নালিস্ট। হ্যাঁ, শুনেছিলাম। এতে হয়তো নিরাপত্তা বাড়ে, কিন্তু যুদ্ধের একটা খণ্ডিত ছবি পাওয়ার ঝুঁকি থাকে। আসলে মিডিয়াকে ব্যবহার করা তো প্রচারণার একটা বহু পুরনো কৌশল। তার মানে শুধু সরকারি মিডিয়া নয়, যে কোনো মিডিয়ায়, যেমন বলকান যুদ্ধের সময় হয়েছিল। অবশ্যই। যুগোস্লাভিয়ার গৃহযুদ্ধের সময় কোনো মিডিয়ার বিরুদ্ধে তো মারাত্মক অভিযোগ উঠেছিল। ঘৃণা ছড়ানো, যুদ্ধোন্মাদনা তৈরি করা। ইয়ার্স ইটেন বাই লায়ন্স নামে একটা ডকুমেন্টারি ছিল না? হ্যাঁ, ওটাতে দেখানো হয়েছে মিথ্যা খবর দিয়ে কিভাবে নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হয়েছিল। এই সেদিনও ইউক্রেন সংকটে একটা রুশ ভাষার চ্যানেল RTR প্ল্যানেটা তাদের অনুষ্ঠান নিয়েও একই রকম কথা উঠেছে। এই জন্যেই OSCEর মতো আন্তর্জাতিক সংস্থাগুলো সবসময় স্বাধীন পাবলিক সার্ভিস মিডিয়ার উপর জোর দেয়, যাতে মিডিয়া কোনো বিশেষ গোষ্ঠীর প্রচারযন্ত্র না হয়ে ওঠে। মিডিয়ার ধরনও তো সময়ের সাথে বদলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোস্টার, লিফলেট এগুলো খুব চলত। ঠিক। এমনটি শুনেছি নাৎসি জার্মানিতে নাকি শিশুদের বই বা কমিক্সও ব্যবহার করা হতো। হ্যাঁ, কোনো মাধ্যমই বাদ যায়নি। দেখুন, চলচ্চিত্রেরও বিরাট ভূমিকা ছিল। আমেরিকার YB ফাইট সিরিজ বা ধরুন ডিজনি ওয়ার্নার ব্রাদার্সের বানানো এডুকেশন ফর ডেথ, টোকিও জোকিও, এই কার্টুনগুলো একদিকে যেমন মিত্রশক্তির পক্ষে কথা বলেছে, তেমনি শত্রুকে প্রায় দানব বানিয়ে ছেড়েছে। ভাবতেও অবাক লাগে, বিনোদনের ভেতরেও এত কিছু। আবার দেখুন চ্যাপলিনের দ্য গ্রেট ডিকটেটরের মতো ছবি, অনেক দেশে সেন্সরশিপ এড়াতে লুকিয়ে দেখানো হয়েছিল। রেডিওর কথাও তো আসবেই। নাৎসিদের ওই সস্তার ভোক্সেমফেঙ্গার, মানে জনগণের রেডিও। ঠিক। রেডিও তখন সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ১ নম্বর মাধ্যম ছিল। বিবিসিও কিন্তু যুদ্ধের সময় এর পুরো ফায়দা তুলেছে। আর আজকের দিনে তো ফ্যাক্স, ইন্টারনেট, ওয়েবসাইট সবই আছে, যেমনটা শুরুতে বলছিলেন। হ্যাঁ, কিন্তু মূল লক্ষ্যটা বলতে গেলে একই থাকে, মানুষের আবেগ উস্কে দেওয়া। সেটা হতে পারে ভয়, ঘৃণা বা ধরুন দেশপ্রেম। শত্রুকে অমানবিক দেখানো, জাতীয়তাবাদকে বড় করে তোলা, জনগণকে যুদ্ধ বন্ড কেনানো বা খাবার বাঁচাতে বলা, এই সবই তাহলে ওই কৌশলের অংশ। তবে এর উল্টোটাও আছে। মানে পাল্টা কৌশল? হ্যাঁ, পাল্টা প্রচারণা। যেমন আমেরিকার PM ম্যাগাজিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের প্রচারণার ছবিগুলো বিশ্লেষণ করে দেখাত, কিভাবে বানানো, আসল উদ্দেশ্য কি, এইসব। ইন্টারেস্টিং। আরেকটা খুব জরুরি বিষয় হল মিডিয়া লিটারেসি, মানে গণমাধ্যম সাক্ষরতা। মানুষ যত সচেতন হবে, প্রচারণার কৌশল তত সহজে ধরতে পারবে। OSCE এই সাক্ষরতার উপর খুব জোর দেয়। তাহলে সচেতন হওয়াই সবচেয়ে বড় উপায়। কিন্তু এখানে তো আইন আর নৈতিকতার প্রশ্নও আছে। একদিকে মতপ্রকাশের স্বাধীনতা, অন্যদিকে আবার ঘৃণাভাষণ বা যুদ্ধের উস্কানি ঠেকানোর দায়িত্ব। হ্যাঁ,
এই ভারসাম্য রাখাটা কতটা কঠিন? এটা খুবই কঠিন কাজ। দেখুন, আন্তর্জাতিক আইনেও এর জটিলতা আছে। যেমন ICPCR এর ১৯ নম্বর ধারায় মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা আছে, আবার ২০ নম্বর ধারায় যুদ্ধের প্রচারণা বা ঘৃণা ভাষণ নিষিদ্ধ। মানে দুটো ধারাই আছে। হ্যাঁ, কোনটা নিঃস্ব করা সমালোচনা আর কোনটা বিপজ্জনক উস্কানি, এর সীমারেখাটা না খুব মুশকিল। তুরস্কের একটা মামলায় যেমন ইউরোপীয় আদালত বলেছিল, ভিন্ন মত মানেই কিন্তু বিচ্ছিন্নতাবাদী প্রচারণা নয়, বিভিন্ন দৃষ্টিভঙ্গি জানার অধিকার মানুষের আছে। প্রচারণার সংজ্ঞাটাও তো খুব স্পষ্ট নয়, তাই না? ঠিক, এই অস্পষ্টতার সুযোগে এর অপব্যবহারের ঝুঁকিও থাকে। আইনের এই ফাঁকগুলোই কি প্রচারকদের সুবিধা করে দেয়? পুরো ব্যাপারটা সত্যিই খুব জটিল। একেবারে। সংক্ষেপে বললে, প্রচারণা একটা অসম্ভব শক্তিশালী হাতিয়ার। এটা তথ্য নিয়ন্ত্রণ করে, আবেগ ব্যবহার করে, আর নানারকম মিডিয়ার মাধ্যমে জনমত আর আচরণকে প্রভাবিত করতে পারে। ইতিহাসের উদাহরণগুলো যেমন আজও প্রাসঙ্গিক, তেমনি আজকের এই ডিজিটাল যুগে। আজকের যুগে তো আরও বেশি। প্রতি মুহূর্তে এত তথ্য আসছে। হ্যাঁ, তাই তথ্যের সত্যতা যাচাই করা আর যে কোনো বার্তার পেছনের আসল উদ্দেশ্যটা বোঝা, এটা এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে। তাহলে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই যে এত তথ্য চারদিকে, তথ্যের বিস্ফোরণ যাকে বলে, এর মধ্যে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ বুঝব কি করে কোনটা নিছক তথ্য বা সাধারণ প্ররোচনা আর কোনটা একেবারে উদ্দেশ্য নিয়ে করা প্রচারণা? যখন এত রকম মত, এত পাল্টা মত চারপাশ থেকে আসছে, তখন নিজের একটা স্বাধীন চিন্তা ধরে রাখাটা সত্যি কি সম্ভব?